আসসালামু আলাইকুম। ডিএমসিএম এর পক্ষ থেকে বোটানি ক্যাম্পেইনে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব ছোট একটা চ্যাপ্টার পড়বো, টিস্যু ও টিস্যুতন্ত্র। তো চলো আমরা কালক্ষেপণ না করে শুরু করি। আচ্ছা, তো ভাই আজকে আমরা পড়বো হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। আমরা এই চ্যাপ্টারে চেষ্টা করব এমসিকিউ এবং সিকিউ যা আসবে আমাদের এই ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা ভাইয়া দেখো তো, টিস্যু কি বলতে পারবা? টিস্যু কি? আচ্ছা চলো আমরা দেখে নিই টিস্যু কি। আমরা মনে রাখবো একটা কথা, দেখো টিস্যু হচ্ছে একই জায়গা থেকে উৎপন্ন, একই ধরনের কাজ করবে এবং এরা দেখতে একই রকম। তাহলে কি বললাম ভাই? আমরা মনে রাখবো শুধু একটা কথা, সেটা হচ্ছে এক এক টিস্যু হচ্ছে কি একই জায়গা থেকে উৎপত্তি, দেখতে একই ধরনের, কাজ করবে কি একই রকম কাজ। তাহলে আমরা টিস্যু যদি আমাদের যদি আসবে, এটা কথাকে কোশ্চেন আসবে আমাদের, যে ভাই টিস্যু বলতে কি বুঝো? আমরা বলবো কি যে টিস্যু হচ্ছে একই জায়গা থেকে উৎপত্তি, একই ধরনের আকার আকৃতি বিশিষ্ট এবং একই কাজ করে এরকম কোষগুচ্ছকে বলা হয় কি ভাই? টিস্যু। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা ভাই এখন আমরা পড়বো হচ্ছে, দেখো ভাই আমাদের দুইটা প্রকারভেদ পড়বো। টিস্যু হচ্ছে দুই ধরনের হতে পারে বিভাজনের উপর ভিত্তি করে। এক হতে পারে হচ্ছে তোমার স্থায়ী টিস্যু, এক হতে পারে তোমার হচ্ছে ভাজক টিস্যু। আচ্ছা ভাই তার মানে কি বললাম ভাইয়া? হতে পারে ভাজক টিস্যু, হতে পারে স্থায়ী টিস্যু। কিসের উপর ভিত্তি করে ভাইয়া? বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে। তাহলে চলো আমরা এখন পড়বো এই ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য পড়বো এবং স্থায়ী টিস্যুর কিছু বৈশিষ্ট্য পড়বো। আমরা একটার বৈশিষ্ট্য পড়বো আর একটা সবগুলো অপোজিট হবে। ঠিক আছে, আমরা এখানে পড়বো, এখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো দেখি আমরা। তো ভাজক টিস্যু সবার আগে বললাম, তোমার যদি পরীক্ষা আসে ভাইয়া ক নাম্বারে, যে ভাজক টিস্যু বলতে কি বুঝো, তুমি কি লিখবা? বলবা কি ভাই? যে টিস্যু হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন বা বিভাজিত হইতে পারে তাকে আমরা কি বলবো ভাইয়া? ভাজক টিস্যু। ঠিক আছে। আচ্ছা এখন আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো বলবো। আচ্ছা একটা জিনিস ইম্পর্টেন্ট, ভাজক টিস্যুকে আমরা কি বলি জানো ভাই? মেরিস্টেম বলি। ইংরেজিতে আমরা অপর নাম কি বলি ভাই? মেরিস্টেম। চলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়ি। আচ্ছা ভাইয়া দেখো তো, আমরা বলছি ভাজক টিস্যু হচ্ছে কি হতে পারে? বিভাজিত হইতে পারে, আর স্থায়ী টিস্যু বিভাজিত হইতে পারে না। তাহলে কি আমরা বলতে পারি যে ভাজক টিস্যুর প্রথম বৈশিষ্ট্য কি ভাই? এটা হচ্ছে বিভাজিত হইতে পারে, কারণ বিভাজন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা এখন বলো ভাইয়া, যে ভাজক টিস্যু বিভাজন হইতে পারে তার মানে কি এই এই টিস্যুটা কি জীবিত হবে নাকি মৃত হবে? তোমার কি মনে হয়? হ্যাঁ, জীবিত হবে তাই না? তাহলে কি বললাম? ভাজক টিস্যু হবে কি ভাইয়া? জীবিত। আচ্ছা আরেকটা কথা মনে রাখবো, যেহেতু ভাইয়া ওর জন্মই হয়েছে কি হওয়ার জন্য ভাইয়া? বিভাজিত হওয়ার জন্য। কি বলছি ভাইয়া? ওর জন্মই হয়েছে হচ্ছে বিভাজিত হওয়ার জন্য। তাহলে যেহেতু জন্ম হয়েছে বিভাজিত হওয়ার জন্য, ওর হাতে তো সময় নেই। আমরা লিখি কি জানো? আমরা লিখি হচ্ছে ওর হাতে তো কি নাই? টাইম নাই। টাইম নাই, ওর হচ্ছে বিপাক বেশি। এই কথাটা মনে রাখো। টাইম নাই, বিপাক বেশি। আচ্ছা তাহলে কি বললাম? ওর হাতে সময় নেই, টাইম নাই, বিপাক বেশি। তার মানে ও তো খুব বেশি সময় পাচ্ছে না। ও কি খুব বেশি সময় পাবে? পাবে না। তাহলে ওর কোষগুলো কেমন হবে? আকার আকৃতিতে ছোট হবে। আচ্ছা, ছোট হবে। এখন আমার তোমাকে বললাম ভাই আবার, যে এরা কি হবে? জীবিত হবে না মৃত হবে? জীবিত হবে তাই না? তাহলে আমরা তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আচ্ছা ৪ নাম্বার আমরা কি বলতে পারি? দেখো তো ভাই, ওর যেহেতু সময় নাই, ওর কোষগুলো ছোট, ভাইয়া ওর কোষ প্রাচীর, হ্যাঁ কোষ যে প্রাচীর হবে, এটা কি পাতলা হবে নাকি মোটা হবে? তোমার কি মনে হয়? খুব বেশি সময় নাই, পাতলা হবে না ভাইয়া? হ্যাঁ পাতলা হবে। তো মনে রাখবো আমরা, ওদের ওদের কোষপ্রাচীর কি নির্মিত ভাইয়া? সেলুলোজ নির্মিত। কি নির্মিত ভাইয়া? সেলুলোজ নির্মিত। লিখলাম না ভাইয়া? তাহলে কি বললাম? আমাদের ওদের কোষপ্রাচীর হবে ভাইয়া সেলুলোজ নির্মিত। আচ্ছা আরেকটা কথা, যেহেতু এদের ভাইয়া কি করতে হচ্ছে? এটা কোষ বিভাজন করছে, তার মানে এদের কি মনে হয়? এদের নিউক্লিয়াসটা কি বড় হওয়া উচিত নাকি ছোট হওয়া উচিত? অনেক কাজকর্ম করছে কিন্তু। হ্যাঁ নিউক্লিয়াসটা বড় হবে। তাহলে ভাইয়া দেখো তো, একটা কোষের যদি নিউক্লিয়াসটা অনেক বড় হয়, তাহলে সাইটোপ্লাজমটা কি হবে? ঘন হবে না ভাইয়া? তাই না? যেহেতু অল্প জায়গায় সাইটোপ্লাজম গুলো আছে, তাহলে কি হবে? সাইটোপ্লাজমটা ঘন হবে। তাহলে এটাও পড়ে ফেললাম আমরা। তাহলে কি পড়লাম? দেখো আমরা ৪-৫টা বৈশিষ্ট্য পড়ে ফেলছি। আরেকটা কথা ভাইয়া, আমরা জানি কোষের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? প্লাস্টিড থাকে। তো ওর তো হচ্ছে সময় নাই, খুব একটা সময় নাই। ও সবসময় হচ্ছে কি তাড়াহুড়া। ওর কি হইতে হবে? বিভাজিত হইতে পারবে। তাহলে ওর কি প্লাস্টিড থাকবে? হ্যাঁ প্লাস্টিড থাকবে, বাট প্লাস্টিড একটু আদি অবস্থায় থাকবে। পুরোপুরি ম্যাচুর হইতে পারবে না। এটাকে আমরা বলবো কি ভাই জানো? প্রোপ্লাস্টিড। কি বলবো ভাইয়া? প্রোপ্লাস্টিড। আচ্ছা ঠিক আছে। এরপর আরো কিছু কথা আছে, যে হচ্ছে ভাজক টিস্যু হচ্ছে কি, যেহেতু হচ্ছে এরা বিভাজিত হইতে হচ্ছে, এরা কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে ভাইয়া? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। আচ্ছা এই যে ক্ষত স্থান পূরণ হবে কোন বিভাজনের মাধ্যমে? তোমরা পড়েছো সেকেন্ড চ্যাপ্টারে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাই না? হ্যাঁ, তা এখানে হচ্ছে আমাদের এই যে ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হবে ভাইয়া? ভাজক টিস্যু বিভাজিত হবে, ক্ষত স্থান পূরণ করবে আমাদের ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে। শেষ, এই তো পড়া। তাহলে দেখো আমরা ৪-৫টা বৈশিষ্ট্য পড়ে ফেলছি। এখন তোমাদের একটু দেখাই দিচ্ছি ভাইয়া যে আমরা কি পড়েছি। আমাদের সাথে সাথে হয়ে গেছে, একসাথে হয়েছে পড়া। দেখো
প্রথম ভাইয়া বললাম দেখো এটা কি হবে, দেখো তো ভাইয়া চিনতে পারো কিনা, এরা জীবিত হচ্ছে। হ্যাঁ, এরপর বললাম এরা সর্বপ্রথম বৈশিষ্ট্য যদি লেখো একটা, ভাইয়া এরা কি করবে, বিভাজন করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো কি পড়লাম, বলছিলাম ভাইয়া এদের কোষপ্রাচীর কি হবে, পাতলা হবে। আর পাতলা মানে কি নির্মিত ভাইয়া, সেলুলোজ নির্মিত। তোমাকে ভাইয়া পড়াইছি, দেখো তো নিউক্লিয়াসটা কি হবে, বড় হবে, এবং সাইটোপ্লাজমটা কি হবে ভাইয়া, পূর্ণ থাকবে এবং কি হবে, ঘন হবে। শেষ পড়া। আচ্ছা, তোমাকে বলছিলাম ভাইয়া প্লাস্টিড গুলো কোন অবস্থায় থাকে ভাইয়া, প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আগে পড়াইলাম তোমাকে ভাইয়া, সেটা হচ্ছে বিপাকে ভার কেমন হবে বলো তো ভাইয়া। হ্যাঁ, বিপাকে ভার বেশি, টাইম কম, বিপাক হার বেশি, তাই না। আর দেখো কোষগুলো মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কি করবে, বিভাজিত করবে, ক্ষত স্থান পূরণ করবে। শেষ পড়া। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা পড়লাম কি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে ভাই স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি পড়তে হবে আমাদের? না, পড়তে হবে না। দেখো ভাইয়া ভাজক টিস্যু যা, স্থায়ী টিস্যুর হচ্ছে বিপরীত। তাহলে ভাজক টিস্যুটাকে তুমি কি বললা ভাইয়া, ভাজক টিস্যু জীবিত বলবা। স্থায়ী টিস্যু কি হতে পারে, জীবিত হতে পারে, মৃত হতে পারে। আচ্ছা, সেকেন্ড আমরা পড়লাম কি, যে ভাজক টিস্যুর ক্ষেত্রে আকারটা ছোট হবে, তাহলে বলবো আকারটা বড় হবে। বলতে পারবা নিউক্লিয়াসটা ছোট হবে, সাইটোপ্লাজমটা কি হবে, বেশি হবে। উল্টা, সব উল্টো বলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রোপ্লাস্টিড থাকে, এখানে কি থাকবে, প্লাস্টিড থাকবে। আচ্ছা, ভাজক টিস্যু কি বিভাজিত হতে পারবে, বাট স্থায়ী টিস্যু কি বিভাজিত হতে পারবে? কি মনে হয়, পারবে না। শেষ, আমাদের হয়ে গেল। দেখো আমাদের পরীক্ষা আসে প্রায় যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য লেখো, বা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখন আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়া শেষ, আমরা একটু ভাজক টিস্যুর কাজ পড়বো ভাইয়া। কাজ কিচ্ছু না, দেখো কাজ আমাকে দেখো, কাজ হচ্ছে কি ভাজক টিস্যুর কাজ পড়ছি। ভাইয়া ভাজক টিস্যুর কাজ কি, বিভাজিত হওয়া, তাই না। দেখো এখন যদি আমি মনে করো আমার মাথায় হচ্ছে ভাজক টিস্যু, হ্যাঁ আমার শীর্ষে ভাজক টিস্যু আছে, তাহলে আমি কি হবো, বিভাজিত হলে লম্বা হবো না। হ্যাঁ। আচ্ছা, আমার পাশে যদি ভাজক টিস্যু থাকে তাহলে আমি কি হবো বলো, বিভাজিত হইতে হইতে কি হবো, মোটা হয়ে যাবো না। তার মানে কি আমাদের ব্যাস বৃদ্ধি পাবে, তাহলে ভাজক টিস্যুর ফলে কি হচ্ছে দেখো তো, উদ্ভিদ লম্বা হবে, তাই না, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আর কি পড়লাম ভাইয়া, এই যে একটা কথা, সেটা হচ্ছে কি একটাকে পড়লাম যে ভাজক টিস্যুর মাধ্যমে কি হচ্ছে, আমাদের ক্ষত স্থান পূরণ হচ্ছে। আমাদের উদ্ভিদের ক্ষত স্থান পূরণ হবে কোন টিস্যুর মাধ্যমে, ভাজক টিস্যুর মাধ্যমে। শেষ পড়া আমাদের। দেখো আমার সবগুলো পড়ে ফেলছে। আর আসলে কি ভাজক টিস্যু থেকে একসময় হচ্ছে তোমার স্থায়ী টিস্যু তৈরি হয়। ঠিক আছে ভাইয়া, পড়লাম। আচ্ছা, এখন ভাইয়া এটা পড়াইলেন, বুঝলাম। আরেকটা কথা ভাইয়া, এখন আমরা স্থায়ী টিস্যু থেকে একটু পড়ে নিব। চলো। ভাজক টিস্যু যদি পড়লাম, স্থায়ী টিস্যুটা একবার দেখে নেই, একসাথে হয়ে যাবে। দেখো এগুলোকে আমরা পারবো না ভাইয়া, দেখো এগুলো আমরা পড়ে ফেলছি। দেখো যে কোষ প্রাচীরটা কি হবে, পুরু হবে, ওটা কি ছিল, পাতলা ছিল। সম্পূর্ণ বিপরীত। আমরা যে পড়লাম হচ্ছে কি ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। যে এটার হচ্ছে, এটার কোষপ্রাচীর মোটা বা পুরো, এটার কোষপ্রাচীর হচ্ছে কি পাতলা, এরকম করে সব উল্টো করে লিখে দিবা। শেষ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ভাই, স্থায়ী টিস্যুর কাজ করি আমরা, চলো। ভাজক টিস্যুর কাজ তো পড়লাম, ভাজক টিস্যুর কাজ হচ্ছে বিভাজিত হওয়া। মাথায় থাকলে লম্বা হবো, যদি পাশে থাকি হবে মোটা হবো, তাই না। আচ্ছা, আর ক্ষতস্থান পূরণ হবে। চলো স্থায়ী টিস্যুর কাজ করি। আচ্ছা, স্থায়ী টিস্যুর কাজ কি জানো, খুব সহজ করে পড়ি। ভাই আমাদের বাসায় হচ্ছে বলো তো, আমাদের বাসায় সবচেয়ে বেশি আহ সবচেয়ে বেশি শক্তিশালী কে বাসার মধ্যে? আমাদের মা, তাই না। হ্যাঁ, ঠিক আছে, মা। তো দেখো ভাইয়া, মনে করো আমাদের বাসায় রান্না বান্না করে কে, বলতে পারবা? রান্না করে কে নরমালি? আম্মু, তাই না। আচ্ছা, এরপরে আম্মু রান্না করার পর ওই রান্না করার জিনিস, খাবারগুলো কি করে, পাত্রে পরিবেশন করে না? হ্যাঁ, করে। আচ্ছা, এরপরে তোমার যখন ক্ষুধা পায় ভাইয়া, তখন হচ্ছে তোমাকে তোমার টেবিলে খাবার টেনে দেখে আম্মু, তাই না। আচ্ছা, এখন মনে করো খুব একটা সুস্বাদু রান্না হইলো, হ্যাঁ তোমার ফেভারিট একটা আইটেম তৈরি হইলো। এখন তুমি কি করলা, তুমি হচ্ছে লুকায় লুকায় যখন খাইতে যাবা ওই খাবারটা, তখন তোমাকে মাইট দেয় কে বলো তো? আম্মু না? হ্যাঁ, ঠিক। তাই ঠিক আমাদের স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে কি জানো, আমাদের মায়ের মতো। শেষ, আর কিছু পড়তে হবে না। দেখো ভাইয়া, বলছিলাম তোমাকে একটু আগে যে আমাদের খাদ্য তৈরি করছে কে, আম্মু বা মা। এই দেখো তো স্থায়ী টিস্যু কি করছে ভাই, খাদ্য তৈরি করছে। এরপর তোমাকে বলছিলাম আমাদের খাদ্যগুলো সঞ্চয় করছিল কে ভাইয়া, ওই যে অন্য পাত্রে, আম্মু। দেখো খাদ্য সঞ্চয় করছে কে, আমাদের স্থায়ী টিস্যু। আচ্ছা, দেখো তো বলছিলাম খাদ্য তোমার যখন ক্ষুধা পাইছে ভাই, খাদ্যগুলো তোমার কিচেন থেকে তোমার ডাইনিং টেবিল অব্দি কে নিয়ে আসছে, আম্মু। দেখো তো খাদ্য ও পানি পরিবহন করছে কে ভাই, আম্মু। আচ্ছা, এখন একটু আগে যে বললাম ভাইয়া, যে ভাইয়া আমাদের দৃঢ়তা প্রদান করছে, মানে হচ্ছে যখন তুমি চুরি করে খেতে যাচ্ছ তখন মাইট দিচ্ছে কে, আম্মু। ঠিক, দেখো দৃঢ়তা প্রদান করছে কে ভাই, আমাদের স্থায়ী টিস্যু। শেষ, আমাদের এখান থেকে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু পড়া শেষ। আমরা কি পড়লাম আসলে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম, স্থায়ী টিস্যুর কাজ পড়লাম, ভাজক টিস্যুর কাজ পড়লাম। ঠিক আছে, চলো আমরা আমাদের আগের পরে ফিরে যাই। আচ্ছা, এখন ভাইয়া আমরা একটু দেখবো হচ্ছে ভাইয়া ভাজক টিস্যুর প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। আচ্ছা, মনে রাখবে এখানে যতগুলো প্রকারভেদ পাবা সবগুলো হচ্ছে ভাইয়া কয় প্রকার, তিন প্রকার। তাহলে যা দেখবা কয় প্রকার, তিন প্রকার, সবকিছু তিন প্রকার, এখানে তিনের গল্প, হ্যাঁ সবকিছু হচ্ছে তিন প্রকার। দেখো, তো আমরা উৎপত্তি অনুসারে কই থেকে উৎপন্ন হচ্ছে এই অনুসারে আমরা ভাগ করতে পারি ভাজক টিস্যুকে ভাইয়া। দেখো তো কি কি বলছি, প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রোমেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু, আর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। কি বললাম ভাইয়া,
প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু থেকে আমরা একটা কথা মনে রাখবো, সেই কথা হচ্ছে কি ভাইয়া, দেখো এই কথা বলছে, দেখো কই গেল, যে ভ্রূণ অবস্থাতে উৎপত্তি লাভ করে। শুধু একটা কথা মনে রাখবা, যদি বলে প্রাইমারি ভাজক টিস্যু থেকে একটা কথা মনে রাখবা, যদি এমসিকিউ তে আসবে কি, যে কোন ভাজক টিস্যু ভ্রূণ অবস্থাতে উৎপত্তি লাভ করে, সেটা হচ্ছে ভাইয়া আমাদের প্রাইমারি ভাজক টিস্যু। ইভেন প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে কি ভাইয়া, আমৃত্য বিভাজন ক্ষম থাকে। শেষ পড়া। আচ্ছা চলো প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু পড়ে আসি। এখান থেকে কিচ্ছু পড়তে হবে না, শুধু পড়বা কি, যে এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। শেষ। আর সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে কি পড়বা ভাইয়ার হচ্ছে মুছে গেছে, সরি আমি, দেখো সেকেন্ডারি ভাজক টিস্যুতে কি পড়বা, কিছুই না, শুধু যদি চাও উদাহরণগুলো পড়তে পারো, যে স্কক ক্যাম্বিয়াম আর হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আচ্ছা এখন তোমার পরীক্ষা আসতে পারে, ক নাম্বারে আমাদের আসে পরীক্ষা, যেহেতু এইচএসসির জন্য আমাদের ফোকাস, তো ক নাম্বারে আমাদের আসে যে সেকেন্ডারি ভাজক টিস্যু বলতে কি বুঝো। তুমি দেখবা যে ভাজক টিস্যু আসলে কি হয় বলতো, আমরা জানি কি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়, তাই না? যদি কখন এমন হয় যে স্থায়ী টিস্যু থেকে কি হচ্ছে, ভাজক টিস্যু তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি কি ভাইয়া, সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে কি বললাম, তাহলে কিভাবে লিখতে পারো, যে 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 ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় কি ভাইয়া, সেকেন্ডারি ভাজক টিস্যু। পারবা? ঠিক আছে, চলো আমরা পড়লাম উৎপত্তি অনুসারে, এখন আমরা পড়বো হচ্ছে ভাইয়া অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে দেখো তো ভাজক টিস্যু কয় ভাগে ভাগ করা যায়। ভাই অবস্থান মানে কই আছে, এখন দেখো যদি আমার মাথায় থাকে তাহলে শীর্ষক ভাজক টিস্যু, তাই না? যদি আমার পাশে থাকে পার্শ্বীয় ভাজক টিস্যু। আর আরেকটা হচ্ছে ভাই ইন্টার ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু। স্যান্ডউইচ খাইছো তোমরা? স্যান্ডউইচে কি থাকে, বা বার্গার বোধ, বার্গারে দেখো কি থাকে, দুইটা বান থাকে, মাঝখানে কি থাকে ভাই, প্যাটি থাকে, তাই না? চিকেন বা বিফ প্যাটি। ঠিক নিবেশিত ভাজক টিস্যু হচ্ছে তাই, উপরেও স্থায়ী টিস্যু, নিচে স্থায়ী টিস্যু, মাঝখানে কি থাকবে, ভাজক টিস্যু। ঠিক আছে, তাহলে আমাদের দেখো শীর্ষক ভাজক টিস্যু আছে, পড়ায় ফেললাম, আর কিছু লাগবে না এখান থেকে আমাদের। চলো নেক্সট। আচ্ছা নিবেশিত ভাজক টিস্যু বললাম, তোমার পরীক্ষা আসবে নিবেশিত ভাজক টিস্যু বলতে কি বুঝো, বা ইন্টারক্যালোরি ভাজক টিস্যু বলতে কি বুঝো, খ নাম্বারের কোশ্চেন আসবে। ঠিক আছে, খ নাম্বার অনুধাবনমূলক। তুমি লিখে দিবা নিবেশিত ভাজক টিস্যু কি, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি ভাজক টিস্যু থাকে তাকে বলা হয় কি ভাই, নিবেশিত ভাজক টিস্যু। আচ্ছা এখন এখানে কিছু উদাহরণ আছে নিবেশিত ভাজক টিস্যু, আমরা কি দিয়ে মনে রাখতে পারি উদাহরণগুলো, চলো একটু দেখে আসি আমরা। সরি। আচ্ছা চলো দেখে আসি কি দিয়ে মনে রাখবো আমরা। আমরা মনে রাখবো ভাইয়া, দেখো আমরা মনে রাখবো হচ্ছে ঘাস, হর্স, পায়। কি বলছি ভাইয়া, ঘাস হর্স পায়। তার মানে কি, ঘাস কি দেখো তো, এই যে ঘাস জাতীয় উদ্ভিদ, হর্সটেল এবং পাইন, এরা হচ্ছে কি ভাইয়া, নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণ। শেষ পড়া, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা এখন চলে আসে আমাদের কোষ বিভাজন অনুসারে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ দেখো কোষ বিভাজন অনুসারে আমরা কয় ভাগে ভাগ করতে পারি ভাজক টিস্যুকে। হ্যাঁ এখন আমরা কি পড়ছি, কোষ বিভাজন অনুসারে আমরা ভাজক টিস্যু কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি ভাই। কয় ভাগে ভাই, তিন ভাগে বললাম, যেখানে সকল যদি আসে প্রকারভেদ কয় ভাগে, তিন ভাগে, শুধু একটা বাদে, ওই যে তোমাকে একটু আগে বললাম যে স্থায়ী টিস্যু হতে পারে, ভাজক টিস্যু হতে পারে, বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে। ঠিক আছে চলো মাছ ভাজক টিস্যু করি। এখন আমরা পড়বো হচ্ছে কোষ বিভাজন অনুসারে তিন ভাগে ভাগ করতে পারি আমরা, মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। এখন ভাইয়া মাছ ভাজক টিস্যু কি, একটু জানা দরকার তাই না, আমাদের আসে মাছ ভাজক টিস্যু বলতে কি বুঝো। আচ্ছা ভাইয়া মনে রাখবা, দেখো আমরা ম্যাথ যারা করি আমরা জানি, দেখো তো আমাদের কয়টা অক্ষ থাকে, তিনটা অক্ষ থাকে না ভাইয়া, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আচ্ছা তার মানে চিন্তা করো একটা কিউব, একটা কিউব আকৃতির বস্তু বা ঘনকাকার একটা বস্তু, এটা কয়টা তল থাকে, তিনটা তলে থাকে না? তার মানে যদি এমন হয় কোষ যদি বিভাজিত হয় তিনটা তলেই, তার মানে কি, তাহলে কি বললাম আমরা, যে যে ভাজক টিস্যু সব তলে বিভাজিত হবে, এক্স তলে বিভাজিত হবে, ওয়াই তলেও হবে, এক্স তলেও হবে, তোমার জেড তলেও হবে। তার মানে কি বললাম, যে ভাজক টিস্যু সব তলে, মানে তিনটা তলে বিভাজিত হবে, সেই ভাজক টিস্যুকে আমরা বলবো ভাইয়া মাছ ভাজক টিস্যু। শেষ পড়া। সপ্তলে বিভাজিত, একটা কথা মনে রাখো, ভাজক টিস্যু হচ্ছে সপ্তলে বিভাজিত হবে। ভাইয়া প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু কয় তলে বিভাজিত হবে, দুইটা তলে। কয়টা তলে ভাই, দুইটা তলে। যেমন কি মনে করো পাতা, হ্যাঁ দেখো তো পাতা, যদি একটা পাতা আঁকি, দেখো তো পাতা, পাতার কয়টা তল, দুইটা না? হ্যাঁ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড কে আছে নাই? তারপরে বলতে পারে কি পাতা হচ্ছে কি ভাই, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। আচ্ছা আর ভাইয়া রিব ভাজক টিস্যু মানে কি, রিবস, এই যে আমাদের যে কি বলে পরশুকা বলো তোমরা, তাই না? পরশুকা দেখো তো এরকম না ভাইয়া আকৃতি, এরকম না দেখতে, এটা কি একতলে বিভাজিত না ভাইয়া, একটা অক্ষ বরাবর বিভাজিত হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলছি ভাই, রিব ভাজক টিস্যু। তাহলে আমরা কি কি পড়লাম, মাছ ভাজক টিস্যু হইতে পারে, প্লেট ভাজক টিস্যু হইতে পারে, আর হইতে পারে আমাদের রিব ভাজক টিস্যু। কোনটা কি বুঝতে পারছো ভাইয়া? মাছ ভাজক টিস্যু কি ভাইয়া সবতলে বিভাজিত হবে, প্লেট ভাজক টিস্যু কি ভাইয়া দুইটা তলে বিভাজিত হবে, আর হচ্ছে কি রিব ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু একটি তলে বিভাজিত হবে তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া রিব ভাজক টিস্যু। আচ্ছা এখন এখান থেকে আর কি লাগবে ভাইয়া, আমাদের একটু উদাহরণটা পড়তে হবে। দেখো উদাহরণ পড়ে ফেলছি আমরা, মনে রাখবা প্লেট ভাজক টিস্যু যখন বললাম ভাইয়া, প্লেট বললাম, প্লেটে
পাতা, পথে প্লেট, পথে পাতা। আবার উদাহরণ দিয়ে দেখলা যে হচ্ছে প্লেট ভাজক টিস্যু, পাতা হচ্ছে কি ভাইয়া প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। এটাই আমাদের আসে। তো সাথে মনে রাখতে পারো পাতা ও বর্ধিষ্ণু বহিতক শেষ। এটা হচ্ছে আমাদের প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। আচ্ছা, আর রিব ভাজক টিস্যু থেকে যখন আমরা পড়ছি ভাইয়া, রিব ভাজক টিস্যু মনে রাখবা শুধু একটা কথা, যে মজ্জা রশ্মি, যেখানে দেখবে মজ্জা রশ্মি, এটা দেখবা কি রশ্মি মানে কি, দেখো তো রশ্মি কিরকম হয়, এরকম হয় না? রশ্মি কেমন হয়, এরকম রশ্মির মতো হয় না? তাহলে এক অক্ষ বরাবর না? তো যেখানে রশ্মি কথাটা লিখবা এটা দাগা বাকি ভাইয়া রিব ভাজক টিস্যু। আর বাকি যা কিছু আছে সব যাবে মাছ ভাজক টিস্যু। আমরা এর উদাহরণগুলো আর পড়বো না, শেষ পড়া। আচ্ছা, চলো এখন আমরা কাজ অনুসারে পড়বো। কাজ অনুসারে ভাইয়া দেখো তো বাবা, কি আছে লেখা, কাজ অনুসারে তিন ভাগে ভাগ করতে পারি ভাইয়া। আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর হচ্ছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, প্রোটোডার্ম দেখো তো বাবা, নামের সাথে লেখা আছে ডার্ম, ডার্ম মানে কি ত্বক। তাহলে বলো, আমরা বলতে পারি যদি আমাদের পরীক্ষা আসে প্রোটোডার্ম বলতে কি বুঝো? যে ভাজক টিস্যু আমাদের কি তৈরি করবে, ত্বক তৈরি করবে, তাকে আমরা বলবো কি ভাইয়া? প্রোটোডার্ম। আচ্ছা, দেখো তো নেক্সট আছে কি আমাদের প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, প্রোক্যাম্বিয়াম মানে কি জানো? পরিবহন টিস্যু তত্ত্ব। দেখো তাহলে আমরা বলবো কি প্রোক্যাম্বিয়াম কি? যেই টিস্যু, যেই ভাজক টিস্যু কি তৈরি করবে আমাদের? জাইলেম, ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েম, তোমাদের জন্য কোশ্চেন থাকলো ভাইয়া, বলো তো জাইলেম দিয়ে কি পরিবহন হয় আর ফ্লোয়েম দ্বারা কি পরিবহন হয়? দেখো, তাহলে কি পড়াচ্ছিলাম আমরা? আমরা দেখছিলাম ভাইয়া কাজ অনুসারে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম কি ভাইয়া? যে ভাজক টিস্যুর মাধ্যমে আমাদের ত্বক তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি ভাইয়া প্রোটোডার্ম। আচ্ছা, এরপর আমরা বললাম কি ভাইয়া প্রোক্যাম্বিয়াম মানে কি? প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে কি, প্রোক্যাম্বিয়াম মানে যেই ভাজক টিস্যু থেকে ক্যাম্বিয়াম তৈরি হচ্ছে এবং সাথে সাথে কি হচ্ছে, জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, তাহলে আর বাকি রইলো কি ভাইয়া? গ্রাউন্ড মেরিস্টেম। ভাইয়া প্রোটোডার্ম ও প্রোক্যাম্বিয়াম ছাড়া যা কিছু আছে সবকিছু হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। শেষ পড়া। নেক্সট। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? আমরা কিন্তু সবগুলো পড়া হয়ে গেছে আমাদের। দেখো যদি আমি একবার রিপিট করি, উৎপত্তি অনুসারে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, প্রাইমারি, প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। অবস্থান অনুসারে ভাগ করেছিলাম, কোষ বিভাজন অনুসারে ভাগ করেছি, আর কাজ অনুসারে ভাগ করেছি। আমাদের পড়া শেষ এখান থেকে। আর এটা আমরা আগে পড়ে ফেলছি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ ভাজক টিস্যুর সাথে পড়া হয়ে গেছে। চলো নেক্সটে যাই আমরা। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ভাইয়া, এটা 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 আমরা পড়ে ফেলছি ভাইয়া, পারবা না? দেখো তো 8 থেকে 10টা যদি আসে পার্থক্য লিখতে পারবা না? আমরা কিন্তু পড়ে ফেলছি। ভাজক টিস্যু বৈশিষ্ট্যগুলো লিখবে এক পাশে, স্থির টিস্যু বৈশিষ্ট্যগুলো এক পাশে লিখবে, আমাদের হয়ে যাবে 8 থেকে 10টা আমাদের হচ্ছে পার্থক্য হয়ে যাবে। দেখো টিস্যু তন্ত্র, টিস্যু তন্ত্র থেকে আমরা পড়বো। টিস্যু তন্ত্র হচ্ছে, দেখো টিস্যু তন্ত্র তিন, দেখো বিজ্ঞানী স্যাক্স, কোথায় আমাদের বিজ্ঞানী স্যাক্স? বিজ্ঞানী স্যাক্স হচ্ছে টিস্যু তন্ত্রকে তিনটা ভাগে ভাগ করেছে ভাইয়া। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু তন্ত্র, আর একটা হচ্ছে ভাইয়া গ্রাউন্ড টিস্যু তন্ত্র, আর একটা হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। আমরা পড়বো এক এক করে পড়বো। চলো এপিডার্মাল টিস্যু তন্ত্র থেকে একটু জেনে নিই। আচ্ছা, এপিডার্মাল টিস্যু তন্ত্র ভাইয়া, এপিডার্মাল আবার চলে আসছে এপিডার্মিস। তাহলে বলো যে টিস্যু তন্ত্র আমাদের ত্বক তৈরি করছে, আমাদের না আসলে উদ্ভিদের ত্বক তৈরি করছে, তাকে আমরা কি বলবো? এপিডার্মাল টিস্যু তন্ত্র, তাই না? শেষ পরে এখান থেকে আর কিছু পড়বো না। আচ্ছা ভাই, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, দেখো একটু দেখি আমরা। এই যে মূলের বহি আবরণকে বলা হচ্ছে ভাইয়া, এটি ইম্পর্টেন্ট, এপিব্লেমা। আর কাণ্ড ও পাতার বহির আবরণকে বলা হয় ভাইয়া এপিডার্মিস। তাহলে এপিব্লেমা কি, এপিডার্মিস কি, কিভাবে মনে রাখবো ভাইয়া? চলো দেখি। দেখো মনে রাখবো হচ্ছে আমরা, দেখো আর ভুল হবে না ইনশাল্লাহ। মামু, মামু দিয়ে মনে রাখবো। দেখো আমি কি বলছি ভাইয়া, মূলের বহিতককে আমরা বলবো হচ্ছে ভাইয়া এপিব্লেমা, এপিব্লেমা। আর কাণ্ড ও পাতার বহিতককে আমরা বলবো হচ্ছে ভাই এপিডার্মিস। শেষ পর আমাদের এখান থেকে যখন আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য তো পড়বো, তখন আমরা এটা বলে দিব যে মূলের বহিরাবরণকে কি বলে ভাইয়া? এপিব্লেমা। মামু, মূলের বহিরাবরণকে বলা ভাইয়া এপিব্লেমা। আর কাণ্ড ও পাতার বহিরাবরণকে বলা হচ্ছে ভাইয়া কি ভাই? এপিডার্মিস। শেষ পর এখান থেকে আমাদের এপিডার্মিস পড়ে ফেললাম আমরা। আচ্ছা, এখান থেকে আসে যে হচ্ছে এইটা একটু পড়তে পারো, যে আমাদের নর্মালি হচ্ছে আমাদের এই এপিডার্মিস বা ত্বক হচ্ছে এক সারি বিশিষ্ট, বাট একটা উদ্ভিদ আছে যার হচ্ছে তিন সারি বিশিষ্ট। কয় সারি বিশিষ্ট ভাইয়া? তিন সারি। দেখো তো ভাইয়া, আমি যদি লিখি ভাইয়া করবি, ক, র, বি, কয়টা কয়টা বয়ের মতো? তিনটা না ভাইয়া? মনে রাখবা এই যে এই করবীর, করবীর হচ্ছে তোমার যে ত্বক বা এপিডার্মিস, এটা কয় স্তর বিশিষ্ট ভাইয়া? তিন স্তর বিশিষ্ট। শেষ পড়া, আর কিছু বলবো না এখান থেকে। চলো নেক্সট। আচ্ছা, আচ্ছা ভাই, এখানে একটা সুন্দর একটা কথা আছে, হ্যাঁ, এখান থেকে পড়বো হচ্ছে আমরা, আচ্ছা এখান থেকে একটা দুটো লাইন পড়বো। দেখো এই লাইনটা একটু আমরা মনে রাখবো, যে দেখো সরিষা উদ্ভিদের পত্রত্বকে কি থাকে? মাইরোসিন, মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। তার মানে যদি বলে তাহলে মাইরোসিন কোষ পাওয়া যায় কোন উদ্ভিদে? সরিষা কোষ উদ্ভিদে। শেষ। মাইরোসিন থেকে কি নিশ্চিত হয়? মাইরোসিন এনজাইম। এমসিকিউর জন্য আসলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, যেটা লাগবে আমাদের, এই যে পড়ছো না অভাগী স্বর্গ, আমরা এখন পড়বো ভাইয়া অভাগী বুলিফর্ম। অভাগী বুলিফর্ম মানে কি ভাইয়া জানো? এই যে বুলিফর্ম
কোন কোন উদ্ভিদে পাওয়া যায় একটু পড়বো আমরা। অভাগী দিয়ে হচ্ছে অতে হচ্ছে আখ, ভতে হচ্ছে ভাইয়া ভুট্টা, গতে হচ্ছে ভাইয়া গম। দেখো আখ, গম, ভুট্টা, অভাগী দিয়ে মনে রাখবো, অভাগী বলি ফর্ম শেষ পরে আমাদের এখান থেকে। আচ্ছা চলো ভাই রোম। আচ্ছা ভাই এপিডার্মাল উপবৃদ্ধি পড়বো আমরা এখন। ভাই এপিডার্মাল উপবৃদ্ধি কি? কোশ্চেন আছে না ভাই, এপিডার্মাল উপবৃদ্ধি বলতে কি বুঝি আমরা? ভাইয়া দেখো আমার এপিডার্মাল উপবৃদ্ধি কি বলতে পারবা? দেখো এপিডার্মিস, ভাই এপিডার্মিস থেকে যা কিছু উদ্ভূত হচ্ছে বা তৈরি হচ্ছে তাই হচ্ছে এপিডার্মাল প্রবৃত্তি। দেখো আমার লোম, আমার নখ, তাহলে এগুলো কি আমার এপিডার্মাল প্রবৃত্তি। তাহলে উদ্ভিদেরও আছে, উদ্ভিদের তো আর লোম নাই তাই না? তো উদ্ভিদের যে হচ্ছে উপবৃত্তিকে আমরা বলছি কি ভাই? দেখো রোম। আমাদের লোম, ওদের কি ভাই রোম বা ট্রাইক্রোম। আচ্ছা এখন এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। মূল রোম বলছে দেখো আমাদের যে হচ্ছে উদ্ভিদের মূলের যে হচ্ছে আমাদের মূল রোম, মানে কি মূলের যে ত্বক, ত্বক থেকে যে রোম তৈরি হচ্ছে, মনে করো এটা হচ্ছে মূল। সরি, দেখো মনে করো যে মূল, এ হচ্ছে মূলের একটা ত্বক, হ্যাঁ মূল থেকে মূল মূল ত্বক, এখান থেকে হচ্ছে কি তৈরি? এটা মূল রম, মূল রম। আচ্ছা ভাই বলো তো এই মূল রমের বাইরে কি কিউটিকলের আবরণ থাকবে কি থাকবে না? কি মনে হয়? কমন সেন্স। দেখো এখানে লেখা আছে সুন্দর করে, মূল রম কিউটিকল বিবর্জিত। কারণ ভাই তোমার কি মনে হয় না ভাই কেন কিউটিকল থাকবে না? ভাইয়া দেখো কিউটিকল হচ্ছে কিসের আবরণ জানো? মোমের আবরণ। তো দেখো আমরা জানি মূল রোম দিয়ে কি হয়, পরে আসছো অন্য চ্যাপ্টারে যে মূল রোম দিয়ে কি হয়, পানি ও খনিজ লবণ শোষিত হয় তাই না? ভাইয়া দেখো তুমি যদি এখানে অনেক মোটা করে মোমের আবরণ দিয়ে রাখো ভাইয়া, তাহলে কি মাটি থেকে পানি কি শোষিত হইতে পারবে? পারবে না। এই জন্য দেখো আল্লাহ তাআলা কি করছে, আমাদের এই মূল রোমের মধ্যে আমাদের কোনো কিউটিকল নাই। তো মনে থাকবে এটা। মূলে আরেকটা জিনিস নাই কি জানো? আমরা সামনে গিয়ে পড়বো, তা বলে রাখি। মূলে কি নেই? অধোতকও নেই। মূলে কি নেই ভাইয়া? অধোতক নেই। সামনে গিয়ে পড়বো, ঠিক আছে? তো আমরা কি জানলাম এখান থেকে? কিছু জানলাম না। সেটা হচ্ছে আমাদের পড়বো যে আমাদের মূল রোম হচ্ছে কি, সবসময় হচ্ছে কি কিউটিকল বিবর্জিত। আর আমরা পড়লাম রোম কি। আমাদের আর কিছু লাগবে না এখান থেকে তেমন কিছু। আচ্ছা যা লাগবে ভাই বলে দিচ্ছি। দেখো শল্ক থেকে শুধু একটা কথা মনে রাখবা, যে হচ্ছে কি ভাই, প্রশোধনের হার কমায় কারা? শল্ক। এখান থেকে আর কিচ্ছু আসবে না। হ্যাঁ এই লাইনটা পড়লে হচ্ছে, যদি বলে প্রশোধনের হার কমায় কে ভাই, বলবা শল্ক। শেষ। এমসিকিউতে আসবে। আচ্ছা এই যে এখন আসে আমাদের ইম্পর্টেন্ট জায়গা, পত্ররন্ধ্র। ট্রিপল স্টার দাও এই টপিকটা, হ্যাঁ। এখান থেকে আমাদের আসবে হচ্ছে সিকিউতে কোশ্চেন আসে। স্টোমাটা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কি আমরা সবাই জানি, পত্ররন্ধ্র কি দুইটা রক্ষিকর যারা ঘিরে আছে যে ছিদ্র, এটাকে আমরা বলি পত্ররন্ধ্র, তাই তো? এখন পত্ররন্ধ্রের প্রকারভেদ আমার পরীক্ষায় আসে। পত্ররন্ধ্রে কি কি প্রকারভেদ আছে ব্যাখ্যা করো। আমরা চিত্র দিয়ে পড়বো। দেখো পত্ররন্ধ্র দেখে দেখো, এখানে দেখো এটা একটা রক্ষী কোষ ভাইয়া, এটা একটা রক্ষী কোষ। আর এই যে মোটা দুইটা কোষ দেখতেছো ভাই, এইগুলাকে বলে ভাইয়া সাবসিডিয়ারি কোষ। কি ভাইয়া? ভাইয়া সাবসিডিয়ারি কোষ। তো দেখো আমরা এই কোষের উপর ভিত্তি করে, এই সাবসিডিয়ারি কোষ কয়টা আছে এর উপর ভিত্তি করে আমরা পত্ররন্ধ্রকে আমরা কয় ভাগে ভাগ করি। যদি থাকে দুইটা, কয়টা বলছি ভাইয়া? যদি যদি এমন থাকে রক্ষী কোষ, রক্ষী কোষের দেখো উপরে একটা নিচে একটা আছে, তাহলে দুইটা কোষ না ভাইয়া? দুইটা সাবসিডিয়ারি কোষ আছে, তাহলে দুইটা সাবসিডিয়ারি কোষ থাকলে আমরা এটাকে বলছি ভাইয়া ডায়াসাইটিক। কি বলছি ভাইয়া? ডায়াসাইটিক। দেখো এখানে দেখো প্যারাসাইটিক। এখন বলো ভাইয়া এই প্যারাসাইটিক তো ভাই দুইটা আছে, এই যে একটা এই যে একটা হচ্ছে সাবসিডিয়ারি কোষ, এই একটা সাবসিডিয়ারি কোষ, আর এই দুইটা তো রক্ষী কোষ, বুঝতে পারছো? তাহলে দেখো ভাই এখানেও তো বলছেন যে এখানে দুইটা কোষ, এখানে দুইটা কোষ, কিন্তু একটা নাম কি ভাইয়া? ডায়াসাইটিক, একটা নাম হচ্ছে প্যারাসাইটিক। কেন ভাইয়া? আচ্ছা একটু বলি। দেখো ভাইয়া ডায়াসাইটিক মানে কি? দেখো দেখো তো ভাইয়া, এই যে এটা হচ্ছে দেখো রক্ষী কোষ তাই না? আমি তাকি, এটা রক্ষী কোষ। আর এটা হচ্ছে কি ভাই? সাবসিডিয়ারি কোষ। দেখো তো ভাইয়া কোণ কত ডিগ্রি হয়েছে ভাই? 90 ডিগ্রি তাই না? সমকোণ। ভাই দেখো তো, এটা দেখো তো, এটা হচ্ছে তোমার রক্ষী কোষ, এটা হচ্ছে সাবসিডিয়ারি কোষ। তার মানে কি এটা কি সমান্তরাল আছে, প্যারালালে আছে তাই না? এর জন্য নাম হচ্ছে কি ভাই? প্যারাসাইটিক। তাহলে কি বুঝলাম? দুইটার ক্ষেত্রে ডায়াসাইটিক বলো প্যারাসাইটিক বলো, দুইটাই হচ্ছে দুইটা সাবসিডিয়ারি কোষ থাকবে। বাট একটার ক্ষেত্রে ডায়াসাইটিকের ক্ষেত্রে থাকবে কত? সমকোণ বা 90 ডিগ্রিতে থাকবে দুইজন। আর প্যারাসাইটিকের ক্ষেত্রে থাকবে কত ভাইয়া? সমান্তরালে থাকবে। শেষ পড়া। তাহলে আমার পরীক্ষা যদি আসে ভাইয়া প্রত্যন্ত্রের প্রকারভেদ, দুইটা পড়ে ফেললাম, ডায়াসাইটিক প্যারাসাইটিক। ডায়াসাইটিক কি বলবো ভাইয়া? ডায়াসাইটিক হচ্ছে দুইটা থাকবে এবং এরা রক্ষী কোষের সাথে সমকোণে থাকবে। আর যখন বলবো প্যারাসাইটিক, এরাও দুইটা থাকবে বাট এটা কি থাকবে? রক্ষী কোষের সাথে প্যারালাল বা সমান্তরালে থাকিবে। নেক্সট চলো। আচ্ছা দেখো তো ভাইয়া, অ্যানাইসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক, টোটাল 6টা আছে। আমরা দুইটা পড়েছি, ডায়াসাইটিক প্যারাসাইটিক। এখন চলো আমরা একটু অ্যানাইসোসাইটিক দেখি। ভাইয়া দেখো তো পরীক্ষায় আমাদের মেডিকেল এডমিশনে খুব আসে, যে দেখো তো ভাইয়া ট্রাইসাইটিক, ট্রাইসাইটিক মানে কি? এখন অনেকে বলবো ভাই ট্রাইসাইটিক মানে তিনটা, কিন্তু দেখো এখানে কিন্তু দেখো তিনটাকে আমরা কি বলছি? অ্যানাইসোসাইটিক বলছি। কি বলছি ভাই? অ্যানাইসোসাইটিক। এখানে কিন্তু ট্রাইসাইটিক নাই। আমরা ট্রাই মনে করি তিন, তো বলবো যে ট্রাইসাইটিক তিনটা থাকলে না, আমরা তিনটাকে বলছি কি ভাই? অ্যানাইসোসাইটিক। আচ্ছা
দেখো চারের বেলা যেটা 4টা কোষ যদি থাকে তাহলে ওটাকে আমরা ঠিক সেমই বলছি, 4 থাকলে মানে টেট্রাসাইক্লিক। শেষ। কি পড়লাম ভাইয়া? ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানাইসোসাইটিক এবং টেট্রাসাইটিক। আর দুইটা আছে ভাই, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোমোসাইটিক। আচ্ছা অ্যাক্টিনোসাইটিক কি ভাই? অ্যাক্টিনোসাইটিক মানে কি? অ্যাক্টিন। অ্যাক্টিন মানে হচ্ছে ফিলামেন্ট, সুতার মতো চিকন। তাহলে মনে রাখবা, দেখো অ্যাক্টিনোসাইটিক কি ধারা তৈরি? লম্বা কোষ ধারা তৈরি। শেষ পড়া। অ্যানোমোসাইটিক ভাই, অ্যানোমো, দেখো তো ভাই, অ্যানোমো নামের সাথে কি আছে? নো কথা আছে, নো নো। মানে কি? আমি যে হচ্ছে এই যে সাবসিডিয়ারি কোষ বা ত্বকীয়, এই সাবসিডিয়ারি কোষকে আমি ত্বকীয় কোষ থেকে আলাদাই করতে পারবো না। আমি বুঝবোই না যে এটা সাবসিডিয়ারি কোষ নাকি ত্বকীয় কোষ। এটাকে বলছি আমরা অ্যানোমোসাইটিক। তাহলে কি পড়লাম? 6টা। আমার সাথে সাথে পড়ে ফেলা এখনই। প্রথমটা কি বললাম ভাইয়া? ডায়াসাইটিক, প্যারাসাইটিক। এরপরে কি বললাম ভাইয়া? ট্রাইসাইটিক কি আছে? নাই। কি আছে ভাইয়া? অ্যানাইসোসাইটিক। আচ্ছা এরপরে 4টা থাকলে কি হবে? 4টা কোষ থাকলে টেট্রাসাইটিক। আচ্ছা এরপরে পড়লাম কি আমরা ভাইয়া? অ্যাক্টিনোসাইটিক মানে কি? লম্বা রেডিয়ালি কোষ দ্বারা তৈরি। আচ্ছা আর যদি হয় আমাদের কি? অ্যানোমোসাইটিক, আমরা বলবো কি? এই সাবসিডিয়ারি কোষকে আমরা ত্বকীয় কোষ থেকে পৃথক করতে পারিব না। শেষ। আচ্ছা ভাইয়া পত্ররন্ধ্রের কাজ যদি পরীক্ষা আসে পারবা না, তুমি বলো। তোমরা পড়ে আসছো না ভাই উদ্ভিদ শারীরতত্ত্বতে? পত্ররন্ধ্রের কাজ কি? এই রন্ধ্রের মাধ্যমে কি হবে? গ্যাসের আদান প্রদান হবে, তাই না? ওই যে পড়ছো, উদ্ভিদের যে মূল শারীরবৃত্তীয় যে কাজগুলো ছিল কি? প্রচ্ছেদন, শ্বসন, সালোক সংশ্লেষণ, সবগুলোতে কার ভূমিকা আছে বলো তো ভাইয়া? এই পত্ররন্ধ্র। তখন তুমি তাহলে দেখো তুমি 3টা লাইন পেয়ে গেছো। তুমি প্রথম লাইন লিখবা ভাইয়া, সালোক সংশ্লেষণের সময় এই পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয়? উদ্ভিদ কি নেয়? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। দ্বিতীয় পয়েন্ট, শ্বসনের সময় উদ্ভিদ এই ছিদ্রের মাধ্যমে কি করে ভাইয়া? অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আচ্ছা আর প্রশোধনের মাধ্যমে কি করে? উদ্ভিদ পানি বায়বীয় আকারে বের করে দেয়। শেষ পড়া। দেখো এই কথাটাই বলছে। তো তুমি যদি পারো এই 3টা কথা লিখে দিয়ে আসতে, তোমার নাম্বার মার্ক চলে আসবে। চলো এখন আমরা পুরো পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড। এটা কি ভাইয়া? পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথোড। আচ্ছা একটু আগে আমরা যখন বললাম ভাইয়া যে পত্ররন্ধ্র দিয়ে আমরা বলছিলাম প্রশোধন বলে একটা প্রক্রিয়া ছিল। ওখানে কি হয়? পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাই না? আর এখানে দেখো তো পানি পত্ররন্ধ্র নামের সাথে আছে পানি পত্ররন্ধ্র, তার মানে কি? পত্রের রন্ধ্র দিয়ে কি বের হবে? পানি বের হবে। কি আকারে? পানি আকারে বের হবে ভাইয়া। আচ্ছা দেখো তো, তাহলে এখান থেকে আমাদের শুধু কি মনে রাখতে হবে? 2টা কথা মনে রাখবো এখান থেকে। কয়টা কথা ভাইয়া? 2টা কথা। দেখো প্রথম মনে রাখবো, এখান থেকে মনে রাখবো হচ্ছে ঘটক। একটা ছন্দ দিচ্ছি, সেটা হচ্ছে কি ভাইয়া? নেমোনিক্স। ঘটক। তাহলে পানি পত্ররন্ধ্র উদাহরণ কি ভাই? ঘটক। কি কি? ঘতে ঘাস, টতে টমেটো, পতে কচু। তাহলে কি পড়লাম ভাইয়া? পানি পত্ররন্ধ্র উদাহরণ কি কি ভাইয়া? ঘটক, ঘাস, টমেটো, কচু। শেষ। আচ্ছা তোমার পরীক্ষা এখান থেকে আসবে কি জানো? এপিথেম বলতে কি বুঝো? দেখো তো পাও কিনা ভাই এপিথেম। এই যে এপিথেম বলতে কি বুঝো? এটা ক নাম্বারের কোশ্চেন? পড়ে নিবা এপিথেম বলতে কি বুঝো? এখানে দেওয়া আছে যে একটা যে ফাঁকা জায়গা থাকে, গহ্বর থাকে, এই গহ্বরের নিচে অনেকগুলো কোষ থাকে, এগুলো কি বলে ভাইয়া? এপিথেম বলে। আমি দেখালাম না, বাট এটা ক নাম্বারের জন্য পড়ে ফেলবা। শেষ। আচ্ছা এটা একবার রিডিং দিবা। চলো গ্রাউন্ড সিদ্ধান্ত পড়ি আমরা। গ্রাউন্ড সিদ্ধান্ত থেকে এই লাইনটা দেখতে পারো, পেরিপ্লাম ভাজক টিস্যু থেকে এই টিস্যু তন্তুর উৎপত্তি। বাট লাগবে না, খুব একটা কষ্ট হলে দরকার নেই। চলো আচ্ছা এখন আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র চলে আসছি ভাইয়া। গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আচ্ছা গ্রাউন্ড টিস্যু তন্ত্র থেকে আগে আমরা হচ্ছে একটু ভাস্কুলার টিস্যু তন্ত্র দেখে আসবো। চলো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, ভাস্কুলার টিস্যু তন্ত্র। দেখো ভাস্কুলার টিস্যু তন্ত্র। ভাস্কুলার টিস্যু তন্ত্র মানে কি ভাইয়া? যে তন্ত্রের মাধ্যমে কি করে, তার কাজ কি? ভাস্কুলার টিস্যু তন্ত্রের কাজ কি হবে? পরিবহন করা, তাই না? দেখো তো এই ভাস্কুলার টিস্যু তন্ত্রের দুটো নাম আছে, ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র বলা হয়। আচ্ছা আরেকটা কি তন্ত্র বলা হয় বলো তো ভাইয়া? পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখো আপাতত। ভাস্কুলার টিস্যু তন্ত্রের একটা নাম কি ভাই? ফ্যাসিকুলার টিস্যু তন্ত্র। আচ্ছা এখানে বেশ কিছু লাইন আছে, দেখবে দাগানো আছে, আমরা পড়বো একটু পর পড়বো। এখান থেকে আমরা পড়বো না, পরে পড়বো। দেখো এই ভাস্কুলার টিস্যু তন্ত্রে দুইজন আছে, একজন হচ্ছে কি ভাইয়া? জাইলেম বাবা, একটা হচ্ছে ফ্লোয়েম বাবা। তো বলো তো জাইলেম, বলছিলাম তখন আমি একটু আগে যে হচ্ছে জাইলেমের কাজ কি বলো তো ভাইয়া? আমাদের উদ্ভিদের ক্ষেত্রে পড়ে আসছো নিম্ন শ্রেণীর ক্লাসে, যে হচ্ছে কি জাইলেম কি করে? ফুড ফুড পরিবহন করে, তাই না? আর ফ্লোয়েম কি করে? না ভুল বলছি, দেখো জাইলেম হচ্ছে কি করবে ভাইয়া? জাইলেম হচ্ছে তোমার পাতা কি হবে? খাদ্য তৈরি হবে। তো এই যে তোমার মূল থেকে পাতা অবধি পানি নিয়ে যাবে কে? পানি এবং খনিজ পদার্থ জাইলেম। আচ্ছা এখন ওখানে খাবার তৈরি হলো, খাবার তৈরি হওয়ার পর এই খাবারটা সারা উদ্ভিদ দেহের সমস্ত কোষে পৌঁছে দিবে কে ভাইয়া? ফ্লোয়েম। এই জন্য আমরা মনে রাখি ফতে ফ্লোয়েম ফতে ফুড। ফুড পরিবহন করবে কে? ফ্লোয়েম। আর পানি পরিবহন করবে কে? জাইলেম। শেষ। লাগবে না খুব একটা। দেখো জাইলেমের 4টা উপাদান আছে, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এটা একটু মনে রাখতে হবে 4টা। ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এখান থেকে যেটা মনে রাখবো আমরা সেটা হচ্ছে ভাইয়া, আমরা পড়ি জাইলেমের ভেসেল নাই, তাই না? জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী নেই। আমি লিখলাম না ভাইয়া,
একটু মনে রাখবা। তাহলে কি নাই, জাইলেমের ভেসেল নাই আর ফ্লোয়েমের সঙ্গী নেই, মানে ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই। দেখো, আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো একটু দেখবো, এগুলো জিনিসগুলো কি আসলে ভাইয়া। এই যে তোমাকে বলছি যে ভেসেল কোষ, এই দেখো, যদি এমন হয় যে একটা জাইলেম মনে করো এটা এরকম মোটা মোটা, আরেকটা জাইলেম এরকম চিকন, ভেসেল কোষ একটা, এটা বুঝছো? দেখো তো কি পড়াচ্ছি আমি, দেখো ভেসেল কোষ সরু হইতে পারে বা মোটো হইতে পারে। মোটাকে আমরা বলবো মোটা জাইলেম বলবো না, আমরা নাম দিবি সুন্দর করে বলবো কি, মেটা জাইলেম। আর চিকনটাকে নাম দেবে কি ভেজে জানো, পোটো জাইলেম। তো মনে রাখবো পোটো জাইলেম মেটা জাইলেম কি, দেখো তো যদি এমন হয়, দেখো তো আমি পড়ে ফেলি, মূলে